বিকজ যেই গাড়ি বাংলাদেশে 6 কোটি টাকা, বাহিরে ওই গাড়ির দাম 1.5 কোটি টাকা। সো বাংলাদেশে আমি 6 কোটি টাকা গাড়ি কেনার থেকে বাহিরে আমি সেকেন্ড হোমের জন্য অ্যাপ্লাই করে দিতে পারছি ওই এক গাড়ির টাকায়। বিকজ আমাদের বাংলাদেশে অনেক ট্যাক্স তো, সো ঝামেলা আছে। যার টাকা পয়সা হবে ভাই, বুঝছেন, যার টাকা পয়সা হবে, এটা বলি অ্যাকর্ডিং টু মাই লাইফ, আমি আমার জীবন থেকে বলতেছি, ফিল করবেন ব্যাপারটা। বাংলাদেশে কিন্তু আপনার কোনো সেফটি দেয় না। আপনি প্রচুর পরিমাণে ট্যাক্স দেন, এই দেন, সেই দেন, অনেক কিছু করেন। বাংলাদেশে আপনার কোনো সেফটি নাই। এখানে কোনো দর্শনীয় স্থান নাই, ভালো কোনো মার্কেট নাই, লাক্সারি কিছু নাই। সো এই দেশটাতে আপনি ভালোবাসার একমাত্র রিজন হইতে পারে এটা আপনার জন্মভূমি। এটা ছাড়া অন্য আর কোনো সার্ভিসে আপনি সন্তুষ্ট হবেন না বাংলাদেশে। এটা আমি লিখে দিতে পারবো, এটা আমি লিখে দিতে পারবো। সো যখনই আপনার কাছে ডিসেন্ট অ্যামাউন্ট টাকা হবে, আমি বলবো না আপনি বাহিরে চলে যান, আমি জাস্ট বলবো লাক্সারিগুলো বাংলাদেশে কিছুই করেন না। লাক্সারিগুলো বাংলাদেশে কিচ্ছু করবেন না, লাক্সারিগুলো বাহিরে করবেন। বিকজ বাংলাদেশে যদি আপনি নর্মাল একটা ল্যাম্বরগিনি কিনতে যান 10 কোটি টাকা লাগবে মিনিমাম, কিন্তু বাহিরে 17-16 মডেলের একটা ল্যাম্বরগিনি আপনি চাইলে দেখা গেছে যে 3 কোটি 4 কোটি টাকায় কিনতে পারবেন, অলমোস্ট 1/3 দামে। বাকি 2 ভাগ দাম দিয়ে আপনি একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারবেন। সো যেই টাকায় আপনি বাংলাদেশে শুধু গাড়ি পাচ্ছেন, সেই টাকায় আপনি ভালো মানের কান্ট্রিতে গাড়ি প্লাস বাড়ি পাবেন। সো এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। যখন আপনার ডিসেন্ট অ্যামাউন্ট টাকা হবে, সো চিন্তা করবেন বাংলাদেশ থেকে একটু শিফট হয়ে বাহিরের দিকে করতে। যেমন আমি বাংলাদেশে যখন BMW কিনছি, আমি বাংলাদেশের কোনো রোড পাই নাই উইদাউট 300 ফিট আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই দুইটা ছাড়া আমি কোথাও আমি আমার BMW চালাবো। অ্যান্ড আমি কিন্তু বাহিরের কান্ট্রি থেকে অলমোস্ট 300% বেশি ট্যাক্স দিয়ে কিনছি, যেটা বাহিরে 1 টাকা, বাংলাদেশে ওইটা 3 টাকা 4 টাকা। বুঝি নাই, যা কিনা সব বাংলাদেশেই কিনছি। বাট যখন বাহিরে যায়া কালচার দেখছি, তখন আমার মনে হয়েছে আসলে কেন, ওয়াই, যেই দেশে আমি একটা গাড়ি কিনবো, এইটার থেকে বেটার কান্ট্রিতে আমি যে গাড়ি প্লাস বাড়ি পাবো। অ্যান্ড আমি আমার BMWতে 120 টান উঠাইতে গেলে দাঁত বেড়ে যেত বাংলাদেশে। বাট বাহিরে আমার রোড পর্যন্ত আছে, যে রোড আমি আলাদা চালাইতে পর্যন্ত পারবো। সো এটা আপনার জন্য অনেক বেটার হবে যদি আপনার প্ল্যানিং থাকে অ্যান্ড টাকা পয়সা হয় আল্লাহর রহমতে, লাক্সারি লাইফটা বাহিরে লিড করবেন। এটা আপনার জন্য সুবিধা হবে। আপনি একটা পছন্দের কার কিনবেন, ওটা চালাইতে পারবেন, বাংলাদেশে ওটা চালানো যায় না। সো এটা জাস্ট ভাই ব্রাদার হিসেবে বলে রাখলাম, যদি আপনার কোনো দিন লাগে ওইভাবে করবেন, ইজ বেটার। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। গতকালকে আমরা মূলত ইন্ডিকেটর সম্পর্কে জানছিলাম, আজকে আমরা একটু ইন্ডিকেটর সম্পর্কে জানবো। এখন আমি কিন্তু ইন্ডিকেটরের ট্রেডার না, এটা মাথায় রাখেন। আমি কিন্তু একদম ইন্ডিকেটর ট্রেডার না, আমি প্রাইস অ্যাকশনের ট্রেডার। আই লাভ প্রাইস অ্যাকশন। আমার খুবই ভালো লাগে মার্কেটের প্রাইস অ্যাকশনে ট্রেড করতে। সেশন 1 হবে, 15 মিনিটের ম্যানিপুলেশন দেখবো, 1 ঘন্টার ম্যানিপুলেশন দেখবো, মার্কেটের ডিরেকশন দেখে সুন্দর মতন ট্রেড করব। 15 মিনিট 1 ঘন্টার ভিতরে আমার মার্কেট মোমেন্টাম ডান, আমি বের হয়ে গেছি প্রফিট করা। এই জিনিসগুলা আমার জন্য প্রাইস অ্যাকশনে ইজি হয়, ইন্ডিকেটরে না। বাট যারা বেটার এক্সপিরিয়েন্স না, তারা মাঝে মধ্যে ইন্ডিকেটরের উপরে ডিপেন্ডেবল। কেন ডিপেন্ডেবল? বিকজ ইন্ডিকেটর আপনারে প্রিভিয়াস যে ডাটাগুলো হয়ে গেছে, এই যে ডাটাগুলো হয়ে গেছে, এই ডাটাগুলারে অ্যানালাইসিস করে আপনারে কিছু জোন দিবে, যেই জোনের মাধ্যমে আপনি মূলত ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। বুঝে গেছে? সো আশা করি কাজে দিবে আপনার অ্যাজ আ বিগিনার হিসাবে, স্ট্র্যাটেজি বিল্ডার হিসাবে। অনেকে প্রাইস অ্যাকশনের মাধ্যমে স্ট্র্যাটেজি বিল্ড করতে পারে না, দে নিড ইন্ডিকেটর, ওদের প্রয়োজন ইন্ডিকেটর, তারা ইউজ করেন। সো ইন্ডিকেটরের কাজ কি? ইন্ডিকেটরের কাজ হলো জাস্ট একটা বন্ধু যে আপনারে কনফার্মেশন দিল। লাইক আমরা যখন ছোটোবেলায় কোনো পিকচার তুলতাম, অ্যান্ড পিকচার তুলে যখন এডিট করতাম, ওই এডিট করে আমাদের রুমে যারা ছিল, এলাকার বন্ধুবান্ধব যারা ছিল, ওদেরকে জিজ্ঞেস করতাম, মামা দেখ আমি এই পিকচারটা এডিট করছি, 3টা ইফেক্ট দিছি, কোন ইফেক্টটা ভাল লাগে, ওইটা আমি আপলোড দিব। পিকচার আমার, ছবি আমি নিজে, এডিটটা আমি নিজে করলাম, কিন্তু কনফার্মেশন অন্য একজনের থেকে নিচ্ছি। কেন? বিকজ আমি নিজে এডিট করতে করতে আমি বুঝতেছি না আসলে কোনটা বেটার। সো 2-3 জনের কাছে মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম, ও আমার একটা কনফার্মেশন দিল যেটার ভিতরে বেশি প্রবাবিলিটি দেখলাম। 4 জনের কাছে পাঠাইলে যেটা 2-3 জন বলছে ভালো, ওইটা আমি আপলোড করলাম ফেসবুকে। সো এটা কি, সব কিছু আমার নিজেরই, বাট আমি কনফার্মেশনটা অন্য একজনের থেকে একটু নিলাম। তাতে কী হলো? আমার কনফিডেন্স বিল্ড হলো, আমি নিজের ক্ষমতার পাশাপাশি অন্য একজনেরও ইউজ করতে পারলো। এই সেম টাইপের জিনিস ইন্ডিকেটরের ভিতরে ঘটে। আপনি প্রাইস অ্যাকশন দেখতেছেন, সব কিছু ঠিক আছে,
কিন্তু ইন্ডিকেটর হলে একটু বেস্ট, লাইক এই যে সেশনের যে ইন্ডিকেটরটা, সেই ইন্ডিকেটর ও আপনারা দেখায় কখন অন হবে, কখন কি হবে না হবে, এটা বুঝা গেছে। সো এই টাইপের অনেক ইন্ডিকেটর আছে। গতকালকে আমরা মুভিং অ্যাভারেজের দেখছিলাম, আজকে আমরা সবার আগে ভলিউম ইন্ডিকেটর দেখব। এবার এই ভলিউম ইন্ডিকেটরের কাজ কি? ভলিউম ইন্ডিকেটরের কাজ হলো ক্যান্ডেলের মতন। লাইক আপনি এই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল দেখতেছেন, বুঝছেন? আপনি এই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল দেখতেছেন। আপনি এই ক্যান্ডেলের ভিতরে কত পার্সেন্ট বায়ার অ্যাক্টিভ, কত পার্সেন্ট সেলার অ্যাক্টিভ, এটা কিন্তু জানেন না। প্রিভিয়াস 20টা ক্যান্ডেলের ভিত্তিতে বর্তমান যে প্রাইস আছে, এই প্রাইজের ভিতরে কয়টা বায়ার সেলার অ্যাক্টিভ, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি না। এই জিনিসগুলো আমরা থ্রু দ্য ভলিউম আইডেন্টিফাই করতে পারবো। লাইক আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, মার্কেটে মানে ভলিউম এক কথায় আপনারে একটা ক্যান্ডেলের ভিতরে বাই হয়েছে না সেল হয়েছে, দিন শেষে কারা ডমিনেট করছে মার্কেটে ওই ক্যান্ডেলে, অ্যাকর্ডিং টু জোন অ্যানালাইসিস কইরা ওই জিনিসটা এই জায়গা থেকে আপনারা ভলিউম বুঝায়। তার মানে ক্যান্ডেলের ভিতরে আমি যেই ডাটাটা পাই, লাইক ইটস আ গ্রিন ক্যান্ডেল, এই সেম জিনিসটা কিন্তু আমারে ভলিউমও দিছে। বাট একটা জিনিস যদি আমি খেয়াল করি, এখানে ভলিউম ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেল, তার মানে জোনটা কিন্তু সেলিং এরিয়া। সো আমরা এখান থেকে বাইং করা থেকে অ্যাভয়েড থাকবো। এই জিনিসটাই মূলত ভলিউম ইন্ডিকেটর বুঝাইছে। অ্যান্ড এখানে একটা সুন্দর চার্ট প্যাটার্নও ইউজ হচ্ছে, যারা কালকে ক্লাস করছেন তারা দেখছেন। একটা মার্কেটের ভিতরে যখন শর্টার টাইম মার্কেট থাকতেছে, প্যানেন্ট ক্রিয়েট হচ্ছে, বাট যখনই মার্কেট উপরে চলে গেছে অ্যান্ড লং টাইম সাস্টেইন করতেছে, এই জায়গাতেও কিন্তু আপনি একটা প্যাটার্ন খুঁজে পাবেন কন্ট্রাক্টিংয়ের মতন। বাট এবার এই প্যাটার্নটা আপনার কী হিসাবে কাজ করবে? রিভার্সাল এরিয়া। কেন? বিকজ যখন শর্টার টাইম ফ্রেমের জন্য হয়, তখনও বেশিক্ষণ মার্কেট কনসলিডেশন ক্রিয়েট করবে না, চলে যাবে। যখনই মার্কেট বেশি সময় কনসলিডেশন ক্রিয়েট করবে, মার্কেট ফল হওয়ার চান্স অনেক বেশি থাকে। অ্যান্ড আমি খেয়াল যদি করি, এত বড় বাইংয়ের বেটার কনসলিডেশন কিন্তু আমি এখনও পাই নাই। সো আই নিড সেল। বাট হ্যাঁ, ফল লিকুইডিটি এরিয়া, স্টপ লস হান্টিংয়ের জন্য মার্কেট উপরে যায় এদের খালাস কইরা পরে আসবে। বাট এইখানে ইন দ্য লং রান আমি সেল খুঁজবো, নট বাই। চোখের সামনে পড়লো, গত ক্লাসের সাথে মার্চ করব, দ্যাটস ওয়াই একটু দেখাই দিলাম। ওকে, সো ভলিউমের কাজ কি? একটা ক্যান্ডেলের ভিতরে আমি গ্রিন ক্যান্ডেল দেখি, তার মানে গ্রিন ক্যান্ডেল হইলেই কি এখানে বাইং ক্যান্ডেল হবে? নো। অ্যাকর্ডিং টু দ্য জোন, ওই জিনিসটা আমার ভলিউম বলবে যে ভাই তুমি যেই জোনে বাইং ক্যান্ডেলটা দেখছো, ইটস নট এগ্রেসিভ বাইং এরিয়া, তুমি চাইলেও এখান থেকে বাই করতে পারবা না। এই জিনিসটা মূলত 4টা জিনিসের উপরে ডিপেন্ডেবল: কনভার্জেন, ডাইভার্জেন, ভলিউম। এই 2টা জিনিসেরই 4টা জিনিস ভাগ করে, আপ ট্রেন্ড কনভার্জেন ডাইভার্জেন, ডাউন ট্রেন্ড কনভার্জেন ডাইভার্জেনও একটু পর বুঝাচ্ছি। সো এখান থেকে আমি গ্রিন ক্যান্ডেল দেখলেও অ্যাকর্ডিং টু ভলিউম বলতেছে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল, ওইটার ভেতরে এই 2টা গ্রিন ক্যান্ডেলের থেকে বেশি সেলাররা অ্যাক্টিভ ছিল। বুঝা গেছে? আশা করি বুঝছেন। সো এবার আমি এমনিতেই অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন এখানে তো সেল চাই, অ্যান্ড ভলিউম আমার ইন্ডিকেট করতেছে যে আমি এই জোনটার উপরে যাইতে পারবো না। হ্যাঁ, আমি আবার যাইতে পারবো কখন? যখন এই ভলিউমটা এই জোনটা ব্রেক করে ফেলবে। কে? গ্রিন এরিয়া। যখন এই গ্রিন এরিয়া এই জোনটারে ব্রেক করবে আফটার দিস কনসলিডেশন, তখন আমি এখান থেকে ট্রেড নিতে পারবো। বিকজ এইখান থেকে যখন জোন ব্রেক করবে সবাই ট্রেড নেবে, বাট আমরা কনসলিডেশনে ট্রেড নিব, তার আগে না। তখন আমি এখান থেকে কি প্যাটার্ন খেয়াল করব? যে মার্কেট এই যে জোনটা আছে ডায়নামিক, এই জোনটার ব্রেক করছে। সো জোনটার ব্রেক করার পরেই গিয়ে আমি ট্রেড নেই। আমরা কি বলছি? মার্কেট যখন অনেকক্ষণ কনসলিডেশন করবে, একটা এরিয়া ব্রেক হইলে কনসলিডেশনে ট্রেড নিব, তার আগে না, যদি নেই। সো যখন ব্রেক হয়ে যাবে অ্যাকর্ডিং টু ভলিউম, সো ভলিউমের এরিয়াতে এইটা, এর আগে আমি এখান থেকে বাই করতে পারবো না, বিকজ অলরেডি অনেক বাইং মার্কেট হয়ে গেছে। এটা ডের কথা বলতেছি, ডে ট্রেড যারা করবে তারা, স্ক্যাল্পিংয়ের জন্য না। স্ক্যাল্পিংয়ের জন্য লাগবে একটা 15 মিনিটের ক্যান্ডেল, এটা ডিফারেন্ট। স্ক্যাল্পিংয়ের স্ট্র্যাটেজিগুলোও ডিফারেন্ট, টোটালি ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য বলতেছি। সো ভলিউম ক্যান্ডেল কী করতেছে? আপনার একটা জোন দিয়ে দিল, যে জোনের কনফার্মেশন পাইলে আপনি এখান থেকে বাইং কনফার্মেশন পাবেন। এবার যদি খেয়াল করেন, এই ভলিউম কিন্তু আপনার এইখানে মানে কনফার্মেশন দিয়ে দিছে। যদি একটু ভ্যালিডলি দেখেন, এইখানের সেলিং ক্যান্ডেলটা কত বড় একটা সেলিং ক্যান্ডেল, বাট এইখানের বাইং ক্যান্ডেলটা একটুখানি একটা বাইং ক্যান্ডেল হওয়ার পরেও ভলিউম এইখান থেকে দেখাচ্ছে যে মার্কেট উপরের দিকে যাবে। কেন? বিকজ দিস ইজ আ স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্সের এরিয়া।
স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্সের এরিয়া। সো একটা সাপোর্ট এরিয়াতে উই লুকিং ফর বাই, দ্যাটস ওয়াই এতটুক বাইংও আপনার জন্য ভ্যালিড। অ্যান্ড এইখান থেকে আপনার ভলিউমের কনফার্মেশন দিয়েও দিছে। এবার আপনি এখান থেকে কই ট্রেড নেবেন, এই যে মার্কেট যেখান থেকে মুভ হয়েছে এটার কনসলিডেশনে ট্রেড নেবেন, আবার উইদাউট কনসলিডেশনও নিতে পারেন, আপনার ইচ্ছা, ইট ডিপেন্ড। বাট আইডিয়ালি আমরা কনসলিডেশনের পরেই ট্রেড নেই, ইটস বেটার। যেমন এইখানে আমরা আফটার কনসলিডেশন ট্রেড নিছি, আপনি এইখানে কনফার্মেশন পাইছেন, এই দেখেন এই ক্যান্ডেলের রেড ক্যান্ডেল, এরপরে এই ক্যান্ডেলে আপনি কনফার্মেশন পাইছেন, বাট এন্ট্রি কিন্তু এখানে নিলে আপনি ফাইসা যাইতেন। এন্ট্রি কই নিছেন? আফটার কনসলিডেশন। সো এইখানে উইদাউট কনসলিডেশন মার্কেট বুম হয়ে গেছে। ইট ডিপেন্ড, বিকজ মার্কেট কখন কী হবে এটা আমরা কেউ জানি না। প্রত্যেকবারে যখনই কনফার্মেশন দিছে মার্কেট কনসলিডেশনে আমরা বাই করছি, যেইখানেই কনফার্মেশন দিছে যে এইখানে আবার উইদাউট কনফার্মেশন চলে গেছে, ইটস এ প্রবাবিলিটি, দ্যাটস ইট, জাস্ট বুঝিয়ে দিলাম। এবার আপনি ভলিউম কীভাবে ইউজ করবেন সেটা দেখাই দিই, বিকজ একটা ভলিউমের 4টা জিনিস হয়, কনভার্জন, ডাইভার্জন, আবার এইটার 2টা ভাগ করলে আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ডের ভিত্তিতে এটা হয়। সো আমি এখন সবার আগে যেটা বুঝাবো সেটা হলো কনভার্জন। কনভার্জেন্স যারা ইন্ডিকেটর বেস ট্রেডিং করবেন তার জন্য, বাট সবাই তো ইন্ডিকেটর বেস ট্রেডিং করবে না। একটা কনভার্জন আর এটা হলো আপনার ডাইভার্জেন্স। ডাইভার্জেন্স মিনস মার্কেট দূরে সরে যাচ্ছে। সো এইখানে নিচে আমি ভলিউম দেখাবো আর এখানে নর্মাল ক্যান্ডেল দেখাবো। আমি এখানে লেখা রাখি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ভলিউম, মোমেন্টাম, অ্যান্ড এইটা হইলো আপনার ক্যান্ডেল মুভমেন্ট। এটা হলো মার্কেটের ক্যান্ডেল দেখাবে, আর নিচেও ভলিউম ক্যান্ডেল দেখাবে। ভলিউম ক্যান্ডেল আর অ্যাকচুয়াল ক্যান্ডেলের ভিতরে কিন্তু পার্থক্য নাই। পার্থক্য একটা জায়গায়, সেটা হলো ভলিউম ক্যান্ডেলের ভিতরে যখন আপনি দেখবেন তখন মার্কেট আপনার অ্যাকচুয়াল ডাটা প্রোভাইড করবে থ্রু দ্য জোন, যে এই জোনটা কি। বাট এখান থেকে আপনি যখন শুধু ক্যান্ডেল দেখবেন আপনি কনফার্মেশন পাবেন, বাট ভলিউম আপনার ডিফারেন্ট কনফার্মেশন দিবে অ্যাকর্ডিং টু দ্য জোন। সো এইখানে আমি যা দেখাবো উপরে সবগুলো হলো ক্যান্ডেল মোমেন্টাম, নিচে আমি যা দেখাবো এই প্রত্যেকটা জিনিস হলো আপনার ভলিউম মোমেন্টাম। ভলিউম কী টাইপের বিহেভ করবে অ্যান্ড মার্কেটের ক্যান্ডেল কী টাইপের বিহেভ করবে। ওকে, 4টা থাকবে, যেহেতু আপ ডাউন দুই দিকের মার্কেট, কনভার্জন অ্যান্ড ডাইভার্জেন্স। সো আমি এখান থেকে আপ মার্কেট দেখাই। মার্কেট যখন আপের দিকে থাকবে বা কন্টিনিউশন মার্কেট বা আপ মার্কেটে দিই, এটা রিজন হলো যাতে আপনি বুঝেন, ইজি হয় আপনার জন্য। সো এটা আপ মার্কেট অ্যান্ড এটা হলো ডাউন মার্কেট, যাতে আপনার নোট করতেও সুবিধা হয়, বিকজ নোট ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট। ডাউন মার্কেট, ওকে। সো নিচে আমি ভলিউমের ক্যান্ডেল দেখাচ্ছি। একটা মার্কেটের ভিতরে ভলিউম রাইজ হচ্ছে, কি হচ্ছে? ভলিউম রাইজ হচ্ছে, আপের দিকে যাচ্ছে, অ্যান্ড আপনার ক্যান্ডেল সেও আপের দিকে যাচ্ছে। ইটস কল কনভার্জন, মানে ভলিউম অ্যান্ড নর্মাল ক্যান্ডেল দুইটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে। ভলিউম আপের দিকে যাচ্ছে মানে ভলিউম আপনার এইটা মানে প্রুফ দিচ্ছে যে হ্যাঁ ভাই মার্কেটের ভিতরে এগ্রেসিভনেস আছে, বাইং হইতে পারে। অ্যান্ড মার্কেটের কনভার্জন মানে কি? মার্কেটও বাইং হচ্ছে, ভলিউমও বাইং হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড মার্কেট এইখান থেকে বাইং হচ্ছে, ডাইভার্জন দেখাচ্ছে। মার্কেট এইখান থেকে বাইং হচ্ছে, বাট ভলিউম এই জায়গা থেকে ডাউন ডিরেকশন দেখাচ্ছে, ও ডাউনের দিকে আসতেছে, ও আপ শো করতেছে না। ঠিক, এইটা আমি রেড ক্যান্ডেল দিয়ে বুঝাই। এটা হয়ে যাবে আপনার ডাইভার্জন। তার মানে ভলিউম যখন আপের দিকে যাচ্ছে অ্যান্ড মার্কেটও যখন আপের দিকে যাচ্ছে, ভলিউম ক্যান্ডেল অ্যান্ড মার্কেট অ্যাকচুয়াল ক্যান্ডেল দুইটা যখন একই ডিরেকশনে মুভ করবে, দ্যার ইজ আ মোমেন্টাম। তার মানে মার্কেট ওইখানে মোমেন্টামলি রান করবে। এখন আপনি একটা টাইম ফ্রেমে কিন্তু আবার ভলিউম ইন্ডিকেটর ইউজ করতে পারবেন না, অনেকের ঝামেলা আছে। একটা টাইম ফ্রেমে ভলিউম ইন্ডিকেটর ইউজ করতে যায় কোনো কনফার্মেশন পাবেন না, বেটার। সেকেন্ড হইলো আপনার ভলিউম ইন্ডিকেট করতেছে মার্কেট নিচের দিকে যাওয়ার, ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে, ইটস কল ডাইভার্জেন্স সিচুয়েশন। এখানে ভলিউম আপনারা বলতেছে ভাই তুই যেই প্রাইসে বাই করতেছস আল্লাহর রাস্তায় আর করিস না, এই প্রাইজের ভিতরে মুভমেন্ট পাবেন না। এবার এখানে যদি আমি একটু প্রাইস অ্যাকশন অ্যাড করি, যখন কোনো মার্কেট সাপোর্ট লেভেলে থাকবে, এটা এডিশনাল নোটের জন্য, যখন কোনো মার্কেট সাপোর্ট লেভেলে থাকবেন
যদিও আমরা ডিমান্ড করব এটারে, বাট আমি সাপোর্ট লিখি বিকজ সাপোর্ট আমরা চিনি অনেকে। যখন কোনো মার্কেট সাপোর্টের লেভেলে থাকবে অ্যান্ড ভলিউম আপনার ইন্ডিকেট করবে আপ ডিরেকশন, আপনি তখন বাই করতে পারবেন ইজিলি। কেন? একটা সাপোর্ট লেভেল থেকে আমরা এমনি বাই করি, অ্যাডিশনালি আমি ভলিউমের একটা কনফার্মেশন পাইলাম। বুঝে গেছে? আশা করি বুঝছেন। সেম সিচুয়েশন, মার্কেট সাপোর্ট লেভেলে আছে, ওকে, এই যে মার্কেট সাপোর্ট লেভেলে আছে, কিন্তু ভলিউম আপনার ইন্ডিকেট করতেছে ভাই বাই করিস না। আপনি কি এখান থেকে বাই করতে পারবেন? পারবেন না। যেই সিচুয়েশনটা বর্তমানে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে গোল্ডে পাচ্ছি, ভলিউমে যান, এই যে এই সিচুয়েশনটাই আমরা পাচ্ছি। ভলিউম যদি দেখেন নিচের দিকে শো করতেছে, আর মার্কেট এখান থেকে আপনার উপরের দিকে নিচ্ছে, তার মানে কি এখানে ভলিউমের ডাইভারজেন্ট ক্রিয়েট হচ্ছে, মার্কেট দূরে সরে যাচ্ছে ভলিউমের থেকে। তার মানে মার্কেট উপরে যাচ্ছে কিন্তু ভলিউম বলতেছে ভাই বাই করিস না, বিকজ অলরেডি মার্কেট ওভারবট, অনেক বাই হয়েছে, আর কত বাই করবি, সেল করবি। এই সেম কন্ডিশন যদি ভলিউম আমার এই টাইপের সিচুয়েশনে দেখায়, এইখানে এসে দেখায়, তখন আমি ভলিউমের কনফার্মেশন ছাড়া তো এমনিতেই বাই করব। এডিশনাল ভলিউমের কনফার্মেশন যদি পাওয়া যায়, লাইক মার্কেট নিচে, এইখানে মার্কেট ভলিউমও মোটামুটি পার করে ফেলছে এই জোন, তখন আপনি এখান থেকে বাই করেন, কোনো সমস্যা নেই। বিকজ ভলিউম আপের দিকে রাইজ হচ্ছে অ্যান্ড মার্কেটও ডাউনে, মার্কেটের ডাউন ডিরেকশন থেকে আপের দিকে যাবেন, তখন আপনি এটা ফলো করতে পারেন। এইটার আমরা কনভার্জন বলি। সো দিস ইজ আ ভলিউম কনভার্জন আপ মার্কেটে, এইটার উল্টা করে দেন ডাউন মার্কেট হয়ে যাবে। সো মার্কেট যখন ডাউন থাকবে, নিচের দিকে আসতেছে মার্কেট এই টাইপের, বাট ভলিউম আপনার ইন্ডিকেট করতেছে ভাই মার্কেট উপরের দিকে যাবে, উপরের দিকে যা। ভলিউমের কাজ হলো জাস্ট এগ্রেসিভনেস বোঝানো, যেই ডিরেকশনে মার্কেট যাচ্ছে ওই ডিরেকশনে যাবে কি না এইটা। যদি ভলিউম রাইজ হইতে থাকে, মার্কেট যদি নিচে যেতে থাকে, তার মানে কি মার্কেটের যে ডিরেকশন ডাউন ডিরেকশন, মার্কেট এদিকেই যাবে। ভলিউম একটা জিনিসই বুঝে, মার্কেট মোমেন্টাম। ডিরেকশন আপনি চুজ করবেন, ডিরেকশন চুজ করার কাজ ভলিউমের না। ভলিউম জাস্ট আপনারা বুঝাবে মার্কেটে মোমেন্টাম আছে কিনা। যদি মার্কেটে মোমেন্টাম থাকে আপনি ট্রেড করতে পারবেন। এবার আপনি কালকে যে মুভিং অ্যাভারেজ শিখছেন অ্যান্ড ভলিউম, এই দুইটা মিলায় কিন্তু আপনি স্ট্র্যাটেজি মেক করতে পারবেন। আমি একটু আগে দেখাচ্ছি, একটু পরে শেষ করি আগে। দেন আবার একটা মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনে যাচ্ছে, কিন্তু ভলিউম ডাউন ডিরেকশনে যাচ্ছে, তখন কিন্তু আপনি প্যাচে পড়ে গেছেন। কেন? বিকজ ভলিউম আপনি ইন্ডিকেট করতেছে ভাই তুই যেই প্রাইসে সেল করতেছস আমি এইখানে মোমেন্টাম শো করতেছি না। মানে ভলিউম যখন রাইজ হচ্ছে, যেই অ্যাক্টিভিটিসই হোক, বাইং সেলিং যা কিছুই হোক, ওইটার ভিতরে মোমেন্টাম থাকবে। ডিরেকশন আপনি চুজ করবেন। আবার বলি, ভলিউম যদি আপের দিকে রেইজ করে অ্যান্ড মার্কেট যদি সাপোর্ট লেভেলে থাকে আপনি বাই করবেন। ভলিউম যদি নিচের দিকে শো করে, মার্কেট যদি রেজিস্ট্যান্স লেভেলে থাকে, আপনি সেল করবেন। এবার ভলিউম এইখান থেকে আপনার শো করতেছে মার্কেটে ডাউন লেভেলে আছে মার্কেট, আপনি মার্কেটের সাপোর্ট লেভেলে আছেন, এইখানে আছেন আপনি। দিস ইজ আ সাপোর্ট লেভেল ফর ইউ, এটা আপনার জন্য সাপোর্ট। মার্কেট এখান থেকে ডাউনে দেখাচ্ছে, তার মানে কি ভাই এই যে প্রাইসটা সেল হয়েছে ও আর হবে না, বিকজ দ্যার ইজ আ রিজেকশন। এইটা আপনার ভলিউম বুঝাই দিল। সো আমরা এমনিতেও সাপোর্ট লেভেল থেকে সেলিং করি না, বিকজ সাপোর্ট লেভেল থেকে তো বাই আসে। এই চারটাই হলো ভলিউমের কনভার্জন ডাইভার্জন রেট। এবার এই চারটার আপনি দুইটাতে খুব ইজিলি শিফট করে ফেলতে পারবেন, যেটা আমি করি। আমি এই চারটা ওইভাবে ইউজ করি না। আমার একটাই কনফার্মেশন, ভলিউম রাইজ হচ্ছে মার্কেট সাপোর্ট লেভেলে বাই, ভলিউম রাইজ হচ্ছে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে সেল, দ্যাটস ইট। ভলিউম ডাউনের দিকে যাচ্ছে, মার্কেট সাপোর্ট লেভেলে হোল্ড, ভলিউম ডাউনের দিকে যাচ্ছে, মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে হোল্ড। মানে ভলিউম রাইজ হচ্ছে মানে কি আমি যেই ডিরেকশন সেট করছি ওই ডিরেকশনে বাই সেল করতে পারবো। ভলিউম কোনো ডিরেকশন বুঝাবে না, ভলিউম আপনার মার্কেট মোমেন্টাম বুঝাবে। সো এই জায়গাতে যদি আপনি ভলিউম ইন্ডিকেটর ইউজ করেন তাইলে জিনিসটা দেখতে পারবেন। একটা রেড ক্যান্ডেলেরে দুইটা এগ্রেসিভ বাইং ক্যান্ডেল বিট করছে মার্কেটে, দেখছেন? তারপরও আপনার ভলিউম এখান থেকে ইন্ডিকেট করতেছে ভাই মার্কেটে মোমেন্টাম নাই। এই একটু বড় টাইম ফ্রেমে যাই, আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, দেখি ভলিউম কী বলে। 1 ঘন্টা টাইম ফ্রেমে যাওয়ার পরে আমি এখান থেকে দেখতেছি যে মার্কেট ডাইভারজেন্সি বানাচ্ছে, ডাউনের দিকেই যাচ্ছে। দেখেন, ইটস কল্ড ডাউন শিফট ডাইভারজেন। আবার এইটা যখন হবে
এটার আমরা কি বলি? কনভার্জন। মার্কেট বাই হচ্ছে, ভলিউম ইন্ডিকেট করতেছে হ বাই, হ বাই। বাট এইখান থেকে আমি দেখতেছি যে মার্কেট বাই তো হচ্ছে, বাট ভলিউম নিচের দিকে শিফট করতেছে। তার মানে এখানে ভলিউমের ডাইভার্জন হচ্ছে। মার্কেট বাই হইতে চাচ্ছে কিন্তু ভলিউম বলতেছে ভাই সরি, বাই করিস না। অ্যান্ড এইটা আমরা প্রাইস অ্যাকশনে গেলেও কিন্তু এই জিনিসটা দেখতে পারি। প্রাইস অ্যাকশনে গেলেও আমরা এই জিনিসটা দেখতে পারি। একটা ডিসেন্ট অ্যামাউন্ট বাই করার পরে উইদাউট কনসলিডেশন মার্কেট মুভ করতেছে। অ্যান্ড আমরা কি জানি, যদি বেশি টাইম ফ্রেম হয়ে যায়, এইটা এক ধরনের প্যাটার্ন। এই প্যাটার্নের নাম কি? এই প্যাটার্নের নাম হইল রাইজিং ওয়েজ প্যাটার্ন। মার্কেট রেইজ করতেছে আপের দিকে, আপের দিকে মার্কেট রেইজ করতেছে। বাট আমরা কি জানি যে একটা মার্কেট মুভ করছে, বেটার কনসলিডেশন ছাড়া যদি মার্কেট এই টাইপের কোনো প্যাটার্ন করে, ও হইতে পারে মার্কেট উপরের স্টপ লসগুলো খায়া নিচে চলে আসবে, বা নিচের দিকে ব্রেকআউট দিবে। সবার আগে নিচে ব্রেকআউট দিয়ে আফটার কনসলিডেশন নিচে চলে আসবে, বিকজ অফ ওর সিচুয়েশনটাই এমন। এত বড় বাইংয়ের পরে উই নিড সেল। এখন এই জিনিসগুলো একটু প্রবলেম করে প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে। সো গোল্ড ইজ এ প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, একটু মাথায় রাখেন। বিটিসিতেও কিন্তু প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, বাট বিটিসি সেম টাইপের প্যাটার্ন ক্রিয়েট করতেছে মার্কেটের ভিতরে, সেম টাইপের প্যাটার্ন ক্রিয়েট করতেছে। বাট বিটিসি কিন্তু ওই সিচুয়েশনে আছে, যেই সিচুয়েশনে আমরা এটার কন্টিনিউশন মার্কেট বলতে পারি। যেখান থেকে বাই আসছে ওইটার পিক লেভেল থেকে আপ লেভেলে ধরলে দেখবেন মার্কেট 2 পয়েন্ট পর্যন্ত রিট্রেস করার ট্রাই করতেছে। সো এইখানে আমরা কি করতে পারি? স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারি। এবার এখান থেকে স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্সে যদি ট্রেড করতে চাই, তাহলে আমি কী করব? 1 ঘন্টায় আমি এখানে একটা সাপোর্ট পাইছি, এই যে 1 ঘন্টায় এখানে সাপোর্ট পাইছি। রিজন কি? 0.2 লেভেলে 1। 2 নম্বর হলো মার্কেট খুব ছোট্ট একটা সেলিং দেয়া, সেলার থেকে এখান থেকে রান করায়া, দেন আবার মার্কেট বাইং হয়ে লিকুইডিটি সুইপ করে আবার নিচের দিকে আসছে। একটু পর মার্কেটের লন্ডন সেশন অফ হয়ে যাবে। সো ইটস কল অফ সেশন, মার্কেটে তেমন মুভমেন্ট নাই। সো আমরা এখান থেকে ইন্টারনালি ট্রেড করতে পারবো। আমি যদি একটু শর্টার টাইম ফ্রেমে শিফট হই, আই নিড কনফার্মেশন, অ্যান্ড আমার যে কনফার্মেশন লাগবে ওই কনফার্মেশনও কিন্তু আমার এখান থেকে দিছে। যদি খেয়াল করেন, মার্কেট আসছে, ফার্স্ট কনফার্মেশন ডান, ফার্স্ট কনফার্মেশন ডান। এবার সেকেন্ড কনফার্মেশনে আইসা মার্কেট তেনা পেঁচাচ্ছে, এই যে। এবার আমার এন্ট্রি কই বলেন তো? আমি কোত্থেকে এন্ট্রি নিব? এখানে যদি এন্ট্রি নেই, এখানে আমার ফার্স্ট এন্ট্রি যদি নেই, এই যে লেভেল থেকে যেই পর্যন্ত রিজেকশন আসছে, এটার 50% লেভেলে আমার এন্ট্রি। এই যে একটা এন্ট্রি, এই যে এন্ট্রি এক্সপেকটেশন, এই পুরো মুভমেন্টের 0.3 লেভেল। ওকে, এই যে 0.5 চলে আসছে, এত না, ও আমি উপরের থেকে নিচে করে ফেলছি যেহেতু ডাউন মার্কেট। সো উপরের থেকে নিচে করি। ওকে, দিস ইজ মাই টার্গেট সেট আপ, দ্যাটস ইট। এটা আপনার ফার্স্ট ট্রেড, এই নিচে স্টপ লস আপনার, দ্যাটস ইট, 1:1। ইটস নট ইন্ট্রাডে ট্রেডিং, ইটস স্ক্যাল্পিং। এটা আপনার ফার্স্ট এন্ট্রি। ইফ লুজ দিস, যদি এটা লুজ হয়, আফটার দিস কনফার্মেশন আমি আর একটা সাপোর্ট পাচ্ছি, দিস ইজ দ্য সাপোর্ট এরিয়া। দেখছেন? এবার আপনার প্যাটার্ন কিন্তু মিলবে। ফার্স্টে আসছেন, একটা কনফার্মেশন, ঢুকছেন, ম্যানিপুলেশন, সেকেন্ড টাইম ঢুকবেন, এইখানে বের হয়ে যাবেন ভাই, ডিসেন্ট অ্যামাউন্ট প্রফিট। এবার এইখানে যদি আমি $200 লস করি, আমি পরবর্তী ট্রেডে এইখানে $400 রিস্ক নিব। দিস ইজ মাই রিস্ক ম্যানেজমেন্ট। আপনারটা ডিফারেন্ট হইতে পারে। দিস ইজ মাই রিস্ক ম্যানেজমেন্ট। এবার আমার এন্ট্রি কই? হয়তো এই 50% লেভেলে, আর না হইলে নিচে, আর না হইলে নিচে। এর বাইরে আমি এর এন্ট্রি নিব না। সো শুধু ভলিউমের মাধ্যমে কিন্তু আমরা ট্রেড করতে পারবো না। আমি ইন্ডিকেটর বেস ট্রেডিং করি না, একদম করি না। ইন্ডিকেটর বেস ট্রেডিং করে আমার জন্য প্যারা লাগে, বিকজ প্রাইস অ্যাকশন ইম্পর্ট্যান্ট। এইখানে আমি প্রাইস অ্যাকশনই দেখবো, ইন্ডিকেটর দেখবো না। বাট ইন্ডিকেটারের মাধ্যমে আপনি বেটার কনফার্মেশন পাইতে পারেন আর কি। এন একটা জিনিস, যারা বিটিসিতে বাই করার ট্রাই করতেছেন, ইনভেস্টিং, যাদের বড় ক্যাপিটাল, চিন্তা করতেছেন বিটিসিতে ইনভেস্ট করবেন বা হোল্ড করবেন 0.1 লট বা 0.01 লট নিয়ে আপনি 1000 স্টপ লস দিয়ে রাইখা দিবেন, তারা এইখান থেকে বাইং ট্রেড করা থেকে বিরত থাকলে আই থিঙ্ক বেটার। বিকজ বিটিসি যখনই কোনো বড় মুভ নেয়, ও প্রিভিয়াস জোনটারে টেস্টেড করে যায়। সো এই সারা সপ্তাহ মার্কেট এতটুকু এরিয়ার ভিতরে মুভ করছে। সো এই সপ্তাহের যারা এই বাইং মার্কেটে বাই করছে, এদেরকে না খায়া মার্কেট কোনো দিকে যাবে না। সো আইডিয়ালি মার্কেট ফল হবে ইন দ্য লং রান, ফল হবে।
ফল হয়ে দেন মার্কেট এদিক থেকে যাবে। আর এই ফলটা যখন হবে, এইখানে যারা বায়ার ছিল এরা সবাই ডিমোটিভেটেড হয়ে যাবে, এরা আর এখান থেকে বাই করতে পারবে না। আর যখন এরা না পারবে তখনই আস্তে 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 মার্কেট দৌড়াবে, ডিসকাউন্ট প্রাইসে বাই করে ফেলবে। সো এই বাই দেখেই দৌড় দেন না। এই টাইপের অনেক প্যাটার্ন খেয়াল করবেন। এইখানে যখন মার্কেট বিগ মুভ নিছে, সেলিংয়ের পরে যখনই মার্কেট বিগ মুভ নিছে, এদের টেস্ট করে পরে গেছে মার্কেট, এর আগে উপরে যায় না। সো সেম এরিয়া, এটা হয়তো এই সেল আগামী সপ্তাহে আসতে পারে, এই সেল কালকেও আসতে পারে। ইট ডিপেন্ড অন নিউজ। যদি নিউজের বেটার ইম্প্যাক্ট থাকে তাহলে এই সেল কালকেও আসতে পারে। তাহলে আমরা ভলিউম সম্পর্কে একটু একটু জানি। আর একটা ইন্ডিকেটর আছে যেটা আপনার জন্য একটু ইম্পর্ট্যান্ট। লাইক আপনি এখানে অর্ডার ব্লক মার্ক করতে কষ্ট হচ্ছে, আপনি ইন্ডিভিজুয়ালি অর্ডার ব্লক মার্ক করতে পারতেছেন না। অ্যান্ড আপনি ইন্ডিভিজুয়ালি অর্ডার ব্লক মার্ক করলেও প্যারা হয়ে যাবে আপনার। কয়টা মার্ক করবেন আপনি? অ্যান্ড কোনটা মিডিকেট হয়ে গেছে, কোনটা মিডিকেট হয় নাই, এই জিনিসটাও আপনার আইডেন্টিফাই করতে একটু কষ্ট হবে না? সো এখানেও আপনি ইন্ডিকেটর ইউজ করতে পারেন। এই যে অর্ডার ব্লক, ফ্ল্যাক্স চার্ট, ওকে, দেন অর্ডার ব্লক ফাইন্ডার, দুইটাই ভালো, দুইটাই ইউজ করতে পারেন আপনি। আমি তিনটা আমি অত ইউজ করি না, বাট আমি রাইখা দিছি এগুলা যারা একদম বিগিনার লেভেলে তাদের জন্য। আমি নর্মালি কী করি, আমি নর্মালি ম্যানুয়ালি প্লট করি অর্ডার ব্লকগুলো। এবার এইখানে অর্ডার ব্লক কই, এখানে এই যে একটা অর্ডার ব্লক, দিস ইজ অর্ডার ব্লক, আনমেডিকেটেড অর্ডার ব্লক, এটা আনমেডিকেটেড অর্ডার ব্লক। এখানে একটা অর্ডার ব্লক আছে, দেয়ার ইজ অর্ডার ব্লক। সো আমি ম্যানুয়ালি মার্ক করি, বাট যারা ম্যানুয়ালি মার্ক করতে পারা হয়, আপনি এখান থেকে করেন, আপনি এখান থেকে মার্ক করতে পারবেন। আইডিয়াল অর্ডার ব্লক কিন্তু এইটা, বাট ও এখান থেকে এতগুলো নিয়ে মার্ক করে রাখছে। হোয়াট ইজ অর্ডার ব্লক? ডেফিনেশন কি অর্ডার ব্লকের? যেই জায়গা থেকে মার্কেটের বিগ অর্ডার রান হয়েছে, অ্যান্ড এই মুভমেন্ট থেকে এই মুভমেন্ট পর্যন্ত যদি দেখেন, এইখানে অর্ডার ব্লক, এটা কিসের অর্ডার ব্লক? বেসলাইন অর্ডার ব্লক। হোয়াট ইজ বেসলাইন অর্ডার ব্লক? মার্কেট মুভ করছে উইদাউট বেটার কনসলিডেশন, আবার মুভ করছে। সো এই জায়গায় আমরা মার্কেটের অর্ডার ব্লক পাই, দিস ইজ এগ্রেসিভ জোন। সো এইখানেও আপনি দেখেন মার্কেটের এগ্রেসিভ জোন পাবেন। আপনি চাইলে এটা ম্যানুয়ালি প্লট করতে পারেন, যেমন আমি এইখানে ম্যানুয়ালি প্লট করছি। আমি একটু আগেও বলছি, এটা যদি ফেল করে তাহলে আমি এই জায়গার বায়ার, বিকজ এটা আমার জন্য ডিমান্ড এরিয়া, অ্যান্ড নিচে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ। মোস্ট অফ দ্য টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে অর্ডার ব্লক মার্ক করে সব সময়, বাট ও তো ইন্ডিকেটর, ও আপনার সব কনফার্মেশন দিতে পারবে না, স্বাভাবিক, ও ডিফারেন্টভাবে নিবে। সো এইখানেও যেমন ফেয়ার ভ্যালু আছে, দেয়ার ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো আমি উপরেটা মার্ক করছি, আমি এখান থেকে বাই করবো, এটা ম্যানুয়ালি বাই করার, বিকজ ইন্ডিকেটর আপনার সব কনফার্মেশন দিবে না। এবার আপনি যখনই এখান থেকে অর্ডার ব্লক নিছেন, এগুলো জাস্ট মার্ক করে রাখেন, মার্ক করে অর্ডার ব্লক সরায় দেন। আপনি ম্যানুয়ালি না পারলে এইভাবে করতে পারেন। এখানে অর্ডার ব্লক ধরবো না, বিকজ ইটস এ ডাউন মার্কেট। যখন ডাউন মার্কেটের বেটার কনসলিডেশন না হয় মার্কেটের ভিতরে, লাইক এত বড় সেলিংয়ের বেটার কনসলিডেশন যখন না হবে, এটা আপনার জন্য বেসলাইন হয়ে যাবে। আইডিয়ালি মার্কেট এই জোন থেকেও নিচে চলে যেতে পারে উইদাউট কনসলিডেশন, তখন এটা আপনার জন্য কনসলিডেশনের কি হবে, ফ্ল্যাগ বা প্যানেন্ট প্যাটার্ন হবে। ছোট টাইম ফ্রেমের জন্য এখানে সাস্টেন করে মার্কেট পড়ে গেছে, দেন আমরা এখান থেকে বাই করার ট্রাই করতে পারি। এবার আমি ম্যানুয়ালি এটা যখন করে রাখবো, এটা ধরবো না, বিকজ ও এখান থেকে দেখাচ্ছে দিস ইজ নট আ অর্ডার ব্লক, বিকজ অর্ডার ব্লক হওয়ার আগে মার্কেটের সিগনিফিক্যান্ট মুভমেন্ট ধরতে হবে। এখান থেকে তো মার্কেটের বায়ার আর মুভই নাই, কেমনে অর্ডার ব্লক হবে? অর্ডার ব্লকের ফার্স্ট কনফার্মেশন হলো ইনস্টিটিউশনাল ট্রেড নিবে, বিগ অর্ডার রান হবে, দেয়ার ইজ নো বিগ অর্ডার। দ্যাটস ওয়াই আমরা ইন্ডিকেটরের উপরে পুরোপুরি ভরসা করতে পারি না। যাই হোক, সো আমি এখানে কিছু জোন প্লট করে রেখে দিছি, এবার আমি এখান থেকে ইন্ডিকেটর সরাই দিই, দ্যাটস ইট, দিস ইজ আ জোন ফর মি। জোন মার্ক করে ফেললাম আমি। এবার এই জোনটা কতটুকু ভ্যালিড সেটা আপনি লং টাইম ফ্রেমে গেলে বুঝবেন। লাইক 30 মিনিটে গেছেন, এটা যদি সেম জোন হয় আপনার জন্য ভ্যালিড। 1 ঘন্টায় গেছেন, এটা যদি সেম জোন হয় আপনার জন্য ভ্যালিড। 5 মিনিটে গেছেন, এটা যদি সেম জোন হয় আপনার জন্য ভ্যালিড। এখন বলতে পারেন ভাই ক্যান ভ্যালিড, বিকজ 5 মিনিটের টাইম ফ্রেমে সাপোর্ট দেখবে এইখানে, 15 মিনিটের টাইম ফ্রেমে সাপোর্ট দেখবে এইখানে, 30 মিনিটের টাইম ফ্রেমের সাপোর্ট দেখবে এইখানে, 1 ঘন্টার টাইম ফ্রেমের সাপোর্ট দেখবে এইখানে। যখন সব টাইম ফ্রেমের ট্রেডাররা এখানে সাপোর্ট দেখবে, এইখানে মার্কেটের মোমেন্টাম চলে আসার চান্স আছে। আর যখনই মার্কেটের মোমেন্টাম চলে আসে, যদি ডিরেকশনটা সেট করতে পারেন, বুম। বাট মোস্ট অফ দ্য টাইম ফ্রেম এই জোনগুলো লিকুইডিটি হিট হয়ে পরে মার্কেট নিচে যায়। সো এটা মাথায় রাখতে হবে, যেদিন লিকুইডিটি বরাবর সেই দিন বুঝবো। দ্যাটস ওয়াই ফেয়ার ভ্যালু অর্ডার ব্লকের কিন্তু লিকুইডিটি সুইপ হয়,
ওকে, সো আমি এখান থেকে ধরেন 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হই, সেটার জন্য আমি ইন্ডিকেটরটা লাগাইয়াই রাখি। ওকে, সো যেহেতু আমি ইন্ডিকেটর লাগায় রাখছি, এটাও এক ধরনের অর্ডার ব্লক, বাট আমরা ওইটা ইউজ করি যেটা একটু আগে ইউজ করছি, ফ্ল্যাক্স চার্ট। না, ফ্ল্যাক্স চার্ট ছিল না, অর্ডার ব্লক লাক্সেলগরটা ছিল। ওকে, সো আমি এখান থেকে ড্রয়িংগুলো সরাই দিই সবগুলো, আমি এখান থেকে লাইন দেই, অ্যান্ড এখান থেকে জাস্ট নর্মালি লিখবো যে এটা 15 মিনিটের টাইম ফ্রেমের অর্ডার ব্লক, 15 মিনিট অর্ডার ব্লক। লেখার রিজন কি, আমি মাল্টি টাইমে শিফট হব, যেটা কমন হবে ওইটা আমার জন্য ভালো, বিকজ ওইখানে অনেক বেশি ট্রেডাররা ট্রেড রান করবে, এইটা এখান থেকে স্টার্ট হবে মূলত। ওকে, 15 মিনিট অর্ডার ব্লক, এই দুইটাই, উপরেরটা নাই। 30 মিনিটে শিফট হন। ওকে, 30 মিনিটে কিন্তু আপনার জন্য নিচে দিছে, বাট যদি আপনি খেয়াল করেন দিস ইজ নট আ অর্ডার ব্লক, এখান থেকে কিন্তু অর্ডার ব্লক না। অর্ডার ব্লকের রিজন হলো মার্কেটে আসবে, ও রিজেকশন খায়া যাবে, বায়ার অথবা সেলারের হাত থেকে রিজেকশন খায়া দেন মার্কেট উপরে যাবে। যেই জিনিসটা আমি এই জায়গা থেকে মার্ক করছিলাম, ও উপরের থেকে অর্ডার ব্লক রান করা স্টার্ট করছে। তার মানে বর্তমান যে সিচুয়েশন আছে, এই পুরো সিচুয়েশনটাই নিজস্ব একটা অর্ডার ব্লক। এখান থেকে এগ্রেসিভ বাই হয়েছে, মার্কেট এখানে আসছে, দেন ট্যাপ করে আস্তে আস্তে যাওয়ার ট্রাই করতেছে, বাট ওইটা অনেক উপরের হিসাব, বিকজ এখান থেকে আমরা বেটার রিট্রেসমেন্ট পায়ে গেছি। অ্যান্ড বেটার রিট্রেসমেন্টের পরে যে এরিয়া থাকে ওটা তো অর্ডার ব্লক এরিয়াই থাকে। আমি দেখাইছিলাম আপনারে যে মার্কেট বাই হবে, ফার্স্টে আমরা এখান থেকে কনফার্মেশনের ট্রেড নিব, ফাইসা যদি যাই, সেকেন্ড টাইম যখন এন্ট্রি নিব তখন আমি এই পর্যন্তই টার্গেট রাখবো। কেন? বিকজ এইটা আমার অর্ডার ব্লক, এই সেম সিচুয়েশন এইখানে চলতেছে, দ্যাট ইজ অর্ডার ব্লক। সো আমি এখান থেকে একটু মার্ক করি, বিকজ দিস ইজ আ 30 মিনিট অর্ডার ব্লক, জাস্ট অ্যাপ্রক্স লেখা রাখবো, যদিও আমি লেখা লাগে না, মাল্টি টাইম ফ্রেম দেখলেই বুঝি, বাট তাও 30 মিনিট ওবি। ওকে, এটা আমার জন্য আনরিয়ালিস্টিক, দরকার নাই, এই জন্য ম্যানুয়াল ইম্পর্টেন্ট। 1 ঘন্টায়, ওকে 1 ঘন্টায় এইটা আপনার অর্ডার ব্লক ভ্যালিড। সো এইটা আপনার 30 মিনিট অ্যান্ড 1 আওয়ার, দুইটা টাইম ফ্রেমের কনফার্মেশন পাইছি এইখানে। সো দিস ইজ আ মাইনর ট্রেড, স্ক্যাল্পিং করতে পারেন, বিকজ মার্কেট অনেক উপরে, একটু আগে আমি যেটা বলছি, আমি এখানে স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবো। অ্যান্ড এখান থেকে আমি 1 ঘন্টার একটা ক্যান্ডেলস্টিকও কনফার্মেশন পাচ্ছি, যেটা আমি, যারা শুধু 1 ঘন্টা ট্রেড রান করতেছে তারা কিন্তু এখান থেকে কনফার্মেশন এখনও পায় নাই, বাট যারা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করছে তারা কিন্তু 15 মিনিটে যায় ফ্ল্যাকচুয়েশন পায়া এখন ট্রেড চলতেছে, এদের প্রফিটেবল। দ্যাটস ওয়াই মাল্টি টাইম ফ্রেম ইম্পর্টেন্ট। আবার এইখানে যদি আমি খেয়াল করি, এইটা তো অর্ডার ব্লক রান হইছেই, অ্যান্ড 1 ঘন্টায় এটাও কিন্তু অর্ডার ব্লক, বিকজ এইখান থেকেও মার্কেটের এগ্রেসিভ আসছে। এগুলো প্রত্যেকটা আনমিডিকেটেড এরিয়া, আনমিডিকেটেড মানে প্রাইস এখানে একবার টেস্ট করে নাই, যেখানে প্রাইস একবার চলে আসে ওটা মিডিকেটেড এরিয়া হয়ে যায়। এবার আমি এখান থেকে অর্ডার ব্লক সরাই দিই, বিকজ এতটুকু হইলেই হবে। দ্যাট ইজ আ অর্ডার ব্লক আপনার কাছে। এইটা 15 মিনিটের অর্ডার ব্লক, এইটা 15 মিনিটের অর্ডার ব্লক, এইটা 1 আওয়ারের অর্ডার ব্লক। এইবার মার্কেটের ডিরেকশন নিচে যদি আসে, ও তো 100% শিফট হয়ে যাবে মার্কেট, আমরা সবাই জানি। বাট মজার বিষয় কি, প্রত্যেকটা লেভেলের একটা পাওয়ার আছে। ডিরেকশন জাহান্নামে থাক, জাহান্নামে ডিরেকশন থাক, এই প্রত্যেকটা লেভেলের একটা পাওয়ার আছে। আমি জাস্ট ওই পাওয়ারে ট্রেড নিতে চাই ফর স্ক্যাল্পিং। এইটার জন্য আমার মার্কেটের ডিরেকশন ইম্পর্টেন্ট না, ট্রেন্ড আমি খুঁজতেছি ফর ইন্ট্রাডে, ডে ট্রেড করতে চাচ্ছি আমি এইখানে। বাট আমি এইখানে ডে ট্রেড করতে যায় যে জোনগুলো মার্ক করে রাখছি, এই জোনগুলো যদি মার্কেট আসে তাইলে আমি এখান থেকে কি করতে পারবো, অর্ডার রান করতে পারবো ফর স্ক্যাল্পিং। এবার আমি এখানে যখন মার্ক করে থাকবো প্রাইস, লাইক ধরনের 15 মিনিটই আমি মার্ক করে আসছি, এই অর্ডার ব্লকটা 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা সবার জন্য মোটামুটি অর্ডার ব্লক, অ্যান্ড দিস ইজ আ সাপোর্ট লেভেল। দ্যার ইজ আ লট অফ ট্রেডার ট্রেড করবে এখানে, অনেক ট্রেডাররা ট্রেড করবে। সো মার্কেট যখনই এই লেভেলে আসবে আমি ছোটো টাইম ফ্রেমে শিফট হয়ে যাবো, দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি, স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি। দ্যাটস ওয়াই আমি এটা এত ভাঙ্গে বলতেছি, এটা মাথায়, এটা কোনো কনসেপ্ট না, আমার স্ট্র্যাটেজি এটা। এই লং টাইমে যখন মার্কেট এখানে আসবে, আমি আবারও বলছি, ডিরেকশন কিন্তু এখান থেকে ডাউন ডিরেকশন শিফট হয়ে গেছে, টোটালি এখান থেকে সেলিং প্রেশার আসবে, ওইটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই। আমার কনসার্ন কই যে এই লেভেলটা টেস্টেড,
এর আগে এই লেভেলটা থেকে যদি 100 টাকার বিক্রি হয়, এইবার এই লেভেলটা থেকে 10 টাকারও বিক্রি হবে। আমি ওই 10 টাকা নিয়ে বের হয়ে যাব, বিকজ এখানে আমি স্ক্যাল্পিং করব। আমার এক্সপেকটেশন ওই 10 টাকাই, আমি এখান থেকে 10 টাকা হইলেই হয়েছে। সো দিস ইজ আ জোন ফর মি এগ্রেসিভ। এবার মার্কেটে এখানে আসবে, আমি কি করব? ছোটো টাইম ফ্রেমে শিফট হব। এবার ছোটো টাইম ফ্রেমে শিফট হইলে আমি কী টাইপের স্ট্রাকচার পাবো? এখানে যদি 15 মিনিটে শিফট হই, সবার আগে আমি দেখব এই যে মাইনর যে রিভার্সাল, এই রিভার্সালে কেউ ঢুকবে, বিকজ দিস ইজ আ কারো পেন্ডিং অর্ডার লাগানো থাকবে এখানে অর্ডার ব্লকে। যে পেন্ডিং অর্ডার ট্রেড করে তার পেন্ডিং অর্ডার লাগানো থাকবে, বিকজ বর্তমানে 35 থেকে 40% মানুষ পেন্ডিং অর্ডারে ট্রেড করে বিকজ অফ পেশেন্স। বেশিরভাগ মানুষের পেশেন্স থাকে না। পেশেন্স না থাকার কারণে যেটা হয়, তারা পেন্ডিং অর্ডার লাগায় রাইখা দেয়, স্টপ লস অন টার্গেট সেট করে, প্যারা নেই। সো প্রফিটেবল হইতে হলে পেন্ডিং অর্ডার মাঝে মধ্যে ইম্পর্টেন্ট, যদি আপনি খাটাইতে পারেন। সো এইখানে যখন মার্কেট আসবে, অনেকের পেন্ডিং অর্ডার লার্ন হয়ে যাবে, হালকা পাতলা এখান থেকে প্রাইস রান হবে, ঠাস করে মার্কেট এখান থেকে প্রাইসটা পড়ে যাবে, বিকজ ফার্স্ট অফ অল এখান থেকে যে জোনের কনফার্মেশন, এই কনফার্মেশনেতে সবাই ট্রেড নিতে চাবে। বাট সেকেন্ড টাইম এন্ট্রি নেওয়ার টাইম মানুষ খুব কম আছে। সেকেন্ড টাইমে যদি লস হয়ে যায়, থার্ড টাইম এন্ট্রি নেওয়ার কোনো মানুষই নাই, আর মার্কেট ফ্রিলি মুভ করবে ফর কনসলিডেশন। দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। বাট আমি সেকেন্ড টাইমে ঢুকে যাই, বিকজ আমার নিজস্ব কিছু জিনিস থাকে, আমি সেশন ডিফারেন্টভাবে ইউজ করি, লিকুইডিটি সুইপ কোথায় হচ্ছে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমি সেকেন্ড টাইমে ঢুকে যাই। মাঝে মধ্যে লস হয়, মাঝে মধ্যে প্রফিট পাই, বাট নো প্রবলেম। বাট এই সিচুয়েশনে কিন্তু আমি এগ্রেসিভ ট্রেড করি, বিকজ অফ এই জোনটার নিজস্ব একটা পাওয়ার আছে। এই জোনটার নিজস্ব একটা পাওয়ার আছে। সো একে তো এই জোনের একটা পাওয়ার আছে, উই নিড রিজেকশন, এত বড় সেলিংয়ের কনসলিডেশন। এবার মার্কেটের ভিতরে হয় কি, সেলিংয়ের পর বাই, এটা এখানে পাইছি, সেলিংয়ের পর বাই চাই। বাইটা হয় কখন? জোনটা পাইছি। বিগ প্লেয়ার যারা আছে এরা ম্যানুপুলেশন করে কাদের? রিটেল ট্রেডারের। ফার্স্টে রিটেল ট্রেডার পাইছি, এতগুলো কনফার্মেশনের পরে সেকেন্ড টাইম এইখানে এন্ট্রি আপনি এমনি নিতে পারবেন। কনফার্মেশন মানে কনফিডেন্স বুস্ট হয়ে যাবে আপনার। বাইংয়ের পর সেল, এটা ইউনিভার্সাল ট্রুথ, উই নো দ্যাট। মার্কেটের বিগ প্লেয়াররা ছোটো ছোটো প্লেয়ারকেও খায়, সেটাও জানি, এটা তো হয়েছে এখানে। জোনটাও বেটার। আমি কি ট্রেড নিছি, এইখান থেকে ট্রেড নিলে এই পর্যন্ত এক্সপেকটেশন থাকবে? নো, ছোট, বিকজ ডাউন মার্কেটে অ্যাপে ট্রেড নিচ্ছি। বাট এই লেভেলে বেশিরভাগ মানুষ ট্রেড নেওয়ারই সাহস পায় না। এইটাই প্রবলেম, এইটাই সমস্যা। মানুষ এতটুকু আসলেই চিন্তা করে মার্কেট ডিরেকশন চেঞ্জ করে ফেলছে, নিয়ে ডাউন ডিরেকশনে ট্রেড। তখন এইখান থেকে বেশি মানুষ ডাউনের চিন্তা করে, মার্কেট উপরে যায়। বর্তমান যে সিচুয়েশনটা দেখতেছেন, এই সিচুয়েশন থেকে যদি মার্কেট এই জায়গায় আইসা যদি এই জোনটা ফাইটা যায়, উইদাউট রিটেস্ট এইখান থেকে ট্রেড নেবেন ফর দিস এরিয়া, উইদাউট রিটেস্ট। যেইখানে ফাটবে, এইখানে যদি ফাটে, এই পর্যন্ত ট্রেড থাকবে একদম ধরা বান্ধা, প্যারা ছাড়া। কেন কি বলছিলাম? বেটার কনসলিডেশন ছাড়া যখন মার্কেট মুভ করে, মানে দ্যার ইজ আ প্রেশার, এটা কি হবে তখন? ফ্ল্যাগ প্যাটার্ন হবে। এই যে দিস ইজ আ ফ্ল্যাগ প্যাটার্ন, বুঝছেন? তার মানে কন্টিনিউশন ডাউন মার্কেট। এত বড় বাইংয়ের পরে উই নিড সেল। এটা হলো আমার স্ট্র্যাটেজি। প্রত্যেকটা জোনের একটা ভূমিকা আছে, মার্কেট ওই জোনে আসলে রিজেকশন দিবেই। এবার আপনার এক্সপেকটেশন যদি অনেক উল্টাপাল্টা না থাকে, আপনি ওই রিজেকশন থেকে যদি বের হয়ে যেতে পারেন, আলহামদুলিল্লাহ, জীবন সুন্দর। এবার এটা তো আমি প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে দেখাইলাম। এই জিনিসটা প্রাইস ওরিয়েন্টেড মার্কেটের থেকে অনেকবার বেশি ঘটে হইল ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে, লাইক ফরেক্স মার্কেটে। এই জিনিসগুলো আমরা ফরেক্স মার্কেটে বেশি চিন্তা করি, এই জিনিসগুলো আমরা এইসব মার্কেটে বেশি চিন্তা করি না। এই জিনিসগুলো আমরা এইসব মার্কেটে মানে প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে চিন্তা খুব কম করি। এই জিনিসগুলো আমরা এই সব মার্কেটেই চিন্তা করি। বুঝা গেছে? আশা করি বুঝছেন। ওকে, ডান। এই দেখেন এইখানেও ঘুরছে, মার্কেট সেল হয়েছে এগ্রেসিভ, বেটার কনসলিডেশন নাই, নিচে জাস্ট ফাটছে, মার্কেট মুভ। দেখছেন, নিচে ফাটছে, মার্কেট মুভ। এবার এইখানে যদি আপনি চিন্তা করেন রিটেস্ট, আপনি 5000 ট্রেড নিতে পারবেন না। মার্কেট এগ্রেসিভ বাই হয়েছে, দ্যার ইজ নট বেটার কনসলিডেশন এরিয়া, উপরে ফাটছে, নো কনফার্মেশন, দৌড়। সব ক্ষেত্রে আপনার মার্কেটের কনফার্মেশন লাগবে না। আপনার মার্কেটের কনফার্মেশন লাগবে যখন কনসলিডেশন হয়ে আসবে মার্কেট। অ্যান্ড এইখানে সেল করবেন, এটাতে আমি কালকে রাতেও বলছি যে এত বড় বাইং মার্কেট আমি সেল করবো না, বাই করবো না, আমি সেলিং অপরচুনিটি খুঁজবো। বিকজ একদিনের মার্কেটেও আমি যা দেখছি, মার্কেটের জোনটা আমি সেলিংয়ের দিকেই নেওয়ার ট্রাই করব।
মার্কেটের জোনটা আমি সেলিংয়ের দিকে নেওয়ার ট্রাই করবো। অ্যান্ড কালকেও আমি এখান থেকে সেলিং অপরচুনিটি বেশি খুঁজবো, বিকজ অফ কালকে সেশনের লাস্টের দিন। এখন আজকে এই যে প্যাচটা দেখছেন না একদিনের ক্যান্ডেলের, কালকে কি করবে যারা এইখান থেকে সেলার আছে, এই যে সেলারগুলো যারা আছে, এই যে যতটুকু সেলারি হয়েছে, এদেরকে জাস্ট খাবে। অ্যান্ড আইডিয়ালি কালকে বিগ নিউজ থাকলে এদের খায়া মার্কেট ঠাস করে নিচে চলে আসার চান্স আছে, বিকজ অফ রিজেকশন নিচের দিকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এইটা হলো জাস্ট স্ক্যাল্পিং করার ধরন। সো অ্যাকর্ডিং টু দ্য অর্ডার ব্লক প্রত্যেকটা এরিয়ার একটা নিজস্ব পাওয়ার থাকে, বিকজ যে প্রাইসটা আগের বার যেই মানুষটা একটা বিশ্বকাপ ধরুন দলের ভিতরে সেঞ্চুরি করছে, ওর ভিতরে পোটেনশিয়াল আছে যে ওরে কোনো সিরিজে নিলেও অ্যাটলিস্ট 20টা রান করবে। বাট যেই মানুষ একটা জায়গায় যায় নিজেই করছে 20 রান, ওর একটা নর্মাল মানুষের সাথে খেলতে গেলেও আর 20 রান করতে দাঁত বেড়ে যাবে, বিকজ ও প্রুভই করে নাই। সো ও প্রুভ করছে প্রাইজের এগ্রেসিভ এরিয়া। আর এইটা তো প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, এটার থেকে বেশি ঘটে হলো ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে, বিকজ দেয়ার ইজ আ লট অফ ফ্লাকচুয়েশন, অনেক বেশি ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয় মার্কেটে। এবার এখানে আরেকটু অ্যাড করবেন লিকুইডিটি, যদি লিকুইডিটি অ্যাড করতে পারেন ট্রেড আরও সুন্দর হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা অর্ডার ব্লক সম্পর্কেও একটু জানি ইনশাল্লাহ। অ্যান্ড আমরা ম্যানুয়ালি মার্ক করার পাশাপাশি এখান থেকেও মার্ক করতে পারবো। এই সেম জিনিস আপনি ফেয়ার ভ্যালুর ক্ষেত্রেও মার্ক করতে পারবেন, ফেয়ার ভ্যালুর ক্ষেত্রেও মার্ক করতে পারবেন। যাই মার্ক করবেন মাল্টি টাইমে মার্ক করবেন। 3-4টা টাইম ফ্রেমে যেই জোনটা বারবার আসবে ওইটা অনেক এগ্রেসিভ এরিয়া, বিকজ ওইখানে অনেক টাইমে ট্রেডাররা ট্রেড করবে। যারা 5 মিনিটের চার্ট প্যাটার্ন দেখে, চার্ট দেখে, তারা এখানে ট্রেড করবে। যারা 10 মিনিটের চার্ট দেখে তারাও এখানে ট্রেড করবে, যারা 20 মিনিটের চার্ট দেখে তারাও এখানে ট্রেড করবে। এটা বেটার হয়ে যায় আপনার জন্য মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করা। আবার ফেয়ার ভ্যালুর লাক্স অ্যালগো এটাও ইউজ করতে পারেন, কোথায় কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এটা দেখবেন। আবার অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেগুলো ভ্যালিড হয়ে গেছে, ওগুলো আপনার কাজে দিবে না, ওগুলো আপনি ইউজ করতে পারবেন না। দেন অনেকগুলো হলো আপনার মাইনর, এগুলোও আপনার কাজে দিবে না, বিকজ এখানে একটা জিনিস আছে আপনার মনে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ, বাট দিস ইজ নট আ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা মেডিকেশন হয়ে গেছে অলরেডি। মেডিকেটেড বলতে বোঝায় ওই জোনটা টেস্টেড হয়ে গেছে, একবার কাজ করে ফেলছে। লাইক এই যে ফেয়ার ভ্যালু প্রাইস ট্যাপ করে দৌড় দিছে, ইন্ডিকেটারের গ্লিচ কি ও আপনার এখন পর্যন্ত এটা ফেয়ার ভ্যালু দেখাচ্ছে, বুঝছেন? এই যে ফেয়ার ভ্যালু আপনি যদি খেয়াল করেন এখানে ফেয়ার ভ্যালু ফাটে নাই, আপনার মনেই হইতে পারে, বাট মার্কেট কিন্তু এখান থেকে অনেক উপরে চলে গেছে। এইটা ভ্যালিড হওয়ার চান্স আর খুব কম আছে, খুব কম আছে যে এইটা ভ্যালিড হবে। হ্যাঁ মাইনর হইতে পারে, এখান থেকে যখন মার্কেট এখান থেকে নিচে আসবে এটা মাইনর রিজেকশন দিতে পারে, বাট এখান থেকে আপনি বেটার কিছু পাবেন না। আপনি বেটার কিছু পাবেন ওইখান থেকে যেখান থেকে টেস্টেড না মার্কেট। একটা জিনিস বলছিলাম না, এই মার্কেটের 50% লেভেলে 30% লেভেলে আপনি এমনিতেই তো সেল বাই চান, তাই না? সো এই জোনটার পাশাপাশি যখন কোনো ফেয়ার ভ্যালু থাকবে এটা আপনার জন্য আরও এগ্রেসিভ হয়ে যাবে, পিওআই পয়েন্ট অফ ইন্টারেস্টের এরিয়া হয়ে যাবে। সো দিস ইজ এ পয়েন্ট অফ ইন্টারেস্টের এরিয়া ফর ইউ। এই যে এবার মার্কেট ডাউনে থাকুক, মার্কেট আপে থাকুক, আই ডোন্ট কেয়ার। এইসব জায়গায় ট্রেড করতে আপনার মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফিকেশন দরকার পড়ে না। এইসব জায়গায় ট্রেড করতে মার্কেটের ট্রেড আইডেন্টিফিকেশন দরকার পড়ে না। এবার এইখান থেকে যদি মার্কেটটা ফল হয় উইদাউট বেটার কনসলিডেশন, তাইলে মার্কেট কই আসবে? হ্যাঁ এইখানেই সাথে কনফার্মেশন দিবে। এবার এইখানে যদি আপনার পেন্ডিং অর্ডার লাগানো থাকে, লাইক আপনি এখান থেকে পেন্ডিং অর্ডার লাগাই রাখলেন যে এইখান থেকে নিচে আপনি $1000 স্টপ লস দিলেন, $1000 টার্গেট দিলেন, আপনি $1000 লাগবে না, আপনার আপনার ডিসেন্ট অ্যামাউন্ট ক্যাপিটাল, আপনার ধরেন $10,000 ক্যাপিটাল আছে, আপনি এইখানে এমনভাবে ট্রেডটা করবেন এটা আপনার জন্য ইনভেস্ট, প্যারা নাই কোনো। এবার আপনি এখানে পেন্ডিং অর্ডার লাগাই রাখবেন ফেয়ার ভ্যালুর 50% লেভেলে, মার্কেট জাস্ট এইখানে আসবে, কনসলিডেশন ক্রিয়েট করবে, নো প্রবলেম। আপনার স্টপ লস এত বড়, স্টপ লস এত বড় যে আপনি এখান থেকে কনসলিডেশন এমনিতেই পাবেন, বিকজ এত বড় সেলিংয়ের পর আপনি এমনিতেই বাঁচান। এবার মার্কেট যদি এই লেভেলেও থাকে $200 লয়ে আপনি ট্রেড বের হয়ে যান। আমি এটা করি বিকজ আমি চাই এখান থেকে 30% সেল বাই। আমার এক্সপেকটেশন এই পর্যন্ত, কেন যদি মার্কেট মুভ দিয়ে দেয় থাকলো, আবার এখান থেকে এই পর্যন্ত স্টপ লস, তার মানে কি আমি এখান থেকে এই পর্যন্ত স্টপ লস বুক করুম? নো। অনেক সময় জাস্ট ফেয়ার ভ্যালু ট্যাপ করে মার্কেট একটা দৌড় দেয়, ওই যে দৌড়টা দিবে ওই দৌড়ে হইতে পারে আমার $1000 স্টপ লস দেওয়া, বাট ওই দৌড়ে আমি 1-200 লয়ে বের হয়ে যাব। স্টপ লসটা বড় দেওয়ার রিজন হইল মার্কেট মাঝে মধ্যেই ফেয়ার ভ্যালুর স্টপ লস হিট করায়,
ফেয়ার ভ্যালুর গ্যাপেরও লিকুইডিটি সুইপ হয়, অর্ডার ব্লকেরও লিকুইডিটি সুইপ হয়, ডিমান্ড এরিয়ারও লিকুইডিটি সুইপ হয়। সো আইডিয়ালি এই ফেয়ার ভ্যালুর লিকুইডিটি সুইপ করে মার্কেট আবার দৌড় দেয়। এই জন্য এটা কখন হবে? আপনার কাছে যখন বেটার ক্যাপিটাল থাকবে, প্যারা হবে না, আপনার প্যানিক লাগবে না। অনেক ভালো ভালো জোন আছে, ওইখানে ট্রেড রান করে রেখে দিবেন, পেন্ডিং অর্ডার মার্কেট আসবে, টার্গেটের এক্সপেকটেশন রাখবেন না। আমি আমারটা বলতেছি, এইখানে আপনি যদি এই চিন্তা করেন টার্গেট ছাড়া প্রত্যেকবার বাইরে হয়ে যাবেন, এটা ওই টাইপের ট্রেডই না। ইটস আ ফ্রি মানি অ্যাকর্ডিং টু মি। আমার কাছে এগুলো ফ্রি মানি। জাস্ট মার্কেটে আসবে, এখানে আসার পরে জাস্ট রাইখা দিবেন, চলতে থাকবে। আপনার ধরুন $10,000 ক্যাপিটাল আছে, $10,000 ক্যাপিটাল এগেনস্টে এইখানে যদি আপনি $100 একটা স্টপ লস দিয়ে রাখেন, লস আছে আপনার। এভাবে দিনে 3-4টা ট্রেড এক্সিকিউট করতে পারলেও দেখবেন কি যে মোটামুটি ভালো একটা ইনকাম হয়ে গেছে। বাট ক্যাপিটাল ইম্পর্টেন্ট। ছোট ক্যাপিটালে ট্রেডিং করতে গেলে একটু প্যারা লাগবে। ফার্স্ট অফ অল সমস্যা নাই, আমরা প্র্যাকটিসের মুডে আছি, আমরা এখন করি বিকজ এই এরিয়াগুলোয় মার্কেট আসলেই প্রাইসটা ট্যাপ করে চলে যায়। সো এখানে যদি আপনি ফেয়ার ভ্যালু দিয়া মানে ট্রেড অন করে রাখেন থ্রু দ্য পেন্ডিং, আসবে, অফ করে দিবেন, চলে যাবেন, দ্যাটস ইট। এবার এই ফেয়ার ভ্যালু আপনি যখন ইন্ডিকেটরের মাধ্যমে করবেন, দেখেন অনেকগুলাই কিন্তু আছে, অনেকগুলো আছে না, অনেকগুলো আছে। বাট এই যে একটা আছে, আমি জাস্ট এগুলো মার্ক করে রাখলাম। এখানে আসলে আমি ডিফারেন্ট সিচুয়েশন খুঁজবো। এবার মার্কেটের ডিরেকশন যদি আমার সেল হয়, তাহলে তো ভাই আমি এখান থেকে বাই করব না, তখন আমি এখান থেকে বাই করব না। বাট ওই যে পেন্ডিং অর্ডার যাতে রান হয় লাগায় রাখলাম। এখানে তো অনেকগুলা, এটা আপনার জন্য ক্যাচাল হইতে পারে। যখন আপনার ফ্রেশ দেখবেন, একটা ফেয়ার ভ্যালু দেখবেন, তখন লাগায় রাখেন পেন্ডিং অর্ডার। টাচ করেই মার্কেট দৌড় দিবে, এই যে এই টাইপের ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। দ্যাটস ওয়াই বড় স্টপ লস দিতে বলছি, যাতে নিচে থাকলে লস হইলেও সমস্যা নাই, যখন উপরে যাবে হালকা পাতলা প্রফিট নিয়ে বুক করে ফেলেন। এই টাইপের ফেয়ার ভ্যালু গ্যাপের যত ট্রেড আছে, মোস্ট অফ দ্য ট্রেডই ফেয়ার ভ্যালু রান হয়ে দৌড় দেয়, যদি মার্কেট ডিরেকশন ঠিক থাকে। এই যে ফেয়ার ভ্যালু রান হয়ে দৌড় দেয়, এখানে নাই বিকজ অফ মেডিকেটেড এরিয়া, যেইখানে আছে রান হয়ে দৌড় দেওয়ার চান্স থাকে। এটা করবেন, এটা আমি বলতেছি না, আমি আপনারা প্রভাবিত করতেছি না, আমি করি, দ্যাটস ওয়াই আমি আপনারা বললাম। সো উল্টাপাল্টা আবার নিয়েন না, তাইলে কিন্তু ঝামেলা আছে। বিকজ আমি চাই না আপনি উল্টাপাল্টা কোনো ধরনের এক্সপেকটেশনে পড়েন। ওকে, এবার আমরা আর একটা ইন্ডিকেটর দেখবো, সেটা হলো মুভিং অ্যাভারেজ কনভার্জেন্ট ডাইভার্জেন্ট, যেটা আমরা ভলিউমে দেখছিলাম। ওই ভলিউমটা আর মুভিং অ্যাভারেজ দুইটার একসাথে মার্জ করে আপনি কীভাবে স্ট্র্যাটেজি বিল্ড করবেন সেইটা। সো এখান থেকেই আছে মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট। এগুলো সব আমি টেস্ট করি, কিছু জিনিস এখান থেকে আমি টেস্ট করি, লাইক ট্রেন্ড লাইন টেস্ট করি মাঝে মধ্যে, সুপার ট্রেড, এগুলো কিন্তু আমি নেই না, আমি ইউজ করি না, এগুলো জাস্ট টেস্ট করে রাইখা দেই যে কাজ করে কিনা, ব্যাক টেস্টিংয়ের জন্য। যখন মার্কেটে কাজ থাকে না, ব্যাক টেস্টিং যখন করি তখন এই জিনিসগুলো ইউজ করি। তার মানে এগুলো কিন্তু আমি ইউজ করি না সব, যেগুলো আমি ইউজ করছি বেটার আউটপুট পাইছি ওগুলোই আমি আপনারা দেখাচ্ছি। ওকে, সো আমি এখান থেকে সুপার ট্রেন্ড দরকার নেই, আমি অফ করে দিই। এবারে এখানে যদি আপনি খেয়াল করেন, এইটা হলো আপনার ভলিউম অ্যান্ড এটা হলো আপনার মুভিং অ্যাভারেজ। খেয়াল করছেন, ভলিউম অ্যান্ড মুভিং অ্যাভারেজ একই সাথে। দ্যাটস ওয়াই এই ইন্ডিকেটরের নাম হইল ম্যাকডি, MACD, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্ট ডাইভার্জেন্ট। এবার ভলিউমের ভিতরে আমরা কি কনভার্জেন্ট দেখছিলাম, যে মার্কেট যদি নিচের দিকে যাইতে থাকে অ্যান্ড প্রাইস যদি উপরের দিকে যাইতে থাকে, ইটস কল ডাইভার্জেন্ট। মার্কেট ডাইভার্জেন্ট ক্রিয়েট করতেছে, দূরত্ব বাড়ায় দিচ্ছে, তাই না? এই জিনিসটা আপনারা দেখানো চার্টের মাধ্যমে দেখাচ্ছে, এই যে চার্টের মাধ্যমে দেখাচ্ছে যে দূরত্বটা বাড়াইছে, এটা চার্টের মাধ্যমে দেখাচ্ছে। রেড কালারের দুইটা, একটা গ্রে রেড আর একটা অ্যাকচুয়াল রেড। অ্যাকচুয়াল রেড মানে কি? কনভার্জন, প্রাইসের ভিতরে কনভার্জন চলতেছে। যখনই অ্যাকচুয়াল থেকে গ্রে হয়ে যাচ্ছে, ডাইভার্জেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার যখনই মার্কেটে ডাইভার্জেন্ট ক্রিয়েট হয়ে যাবে, আর ডাইভার্জেন্টের একটা দুইটা ক্যান্ডেল হয়ে যাবে, অনেকে আছে যে রিয়েল টাইম, তো এই যে বর্তমান দেখেন আপনার মনে হচ্ছে যে এটা কনভার্জন, আপনি এখান থেকে বাই করবেন, ফর ডিসেন্ট অ্যামাউন্ট করতে পারেন, কনসলিডেশন, এর বেশি না, মাত্র আপনি কনফার্মেশনটা পাচ্ছেন। বাট এদের আশায় বসে থাকলে কিন্তু আপনার প্যারা হয়ে যাবে, বিকজ এগুলো সব ল্যাগিং ইন্ডিকেটর। স্ট্র্যাটেজি মেকিংয়ের ক্ষেত্রে কী করবেন সেটা দেখাচ্ছি। এখানে যদি আপনি খেয়াল করেন, মার্কেটের ডাইভার্জন স্টার্ট হয়েছে, যখনই একটা দুইটা ডাইভার্জন ক্রিয়েট হয়ে যাবে, তখনই আপনি এখান থেকে সেল করা বাদ দিয়ে দেন। বিকজ অ্যাকচুয়াল লাল মানি বুঝাচ্ছে যে যেই সেলিংটা আসতেছে মার্কেটে এটা ভ্যালিড। সো যতক্ষণ অ্যাকচুয়াল লাল আছে, এটা আর একটা ক্ষেত্রে ইউজ করতে পারবেন, মার্কেটের ট্রেড হোল্ডিংয়ের ক্ষেত্রে। অনেকে এটা বুঝে না যে ভাই রিজেকশন আসছে, আমি কোথায় বের হব,
আপনি এই প্যাটার্ন ইউজ করতে পারেন যে যতক্ষণ পর্যন্ত মার্কেটের ডাইভারজেন্ট ক্রিয়েট না হবে আমি বের হব না, ছোটোখাটো রিজেকশনে আমি বের হব না, ডাইভারজেন্ট ক্রিয়েট হইলে আমি বের হব, তার আগে না। বুঝে গেছে? সো এই জায়গায় যদি খেয়াল করেন দেখেন মার্কেটের ডাইভারজেন্ট ক্রিয়েট হয়েছে, সেলারদের প্রেশার হারায় ফেলছে। নিচে আসেন, এই টাইপের মানে ভলিউমে যেটা দেখছেন ওইটাই এখানে। এই যে আপনি ধরেন এই বটম থেকে বাই করছেন, ওকে, এখান থেকে আপনার কনফার্মেশনে দিছে ভলিউম, এই যে ভলিউম উপরের দিকে যাচ্ছে, প্রাইস উপরের দিকে যাচ্ছে, কনভার্জন মার্কেট সাপোর্ট লেভেলে, যেটা আমরা বলছি সাপোর্ট লেভেলে থেকে আমরা এমনিতেই বাই করি। এর ভিতরে যদি ম্যাকডি তারপর হলো আপনার ভলিউমের কনফার্মেশন পাই, তাহলে তো সোনা সোহাগা, আমার জন্য বেশি কনফার্মেশন হয়ে গেল, ভালো। সো আমি যখন এখান থেকে বাই করব, কোন পর্যন্ত আমি হোল্ড করব, এইটা কিন্তু আমারে এইটা বলবে, ম্যাকডি বলবে কতক্ষণ পর্যন্ত হোল্ড করবেন, সেই কনফার্মেশন আপনি এখান থেকে পাবেন। যখন থেকেই দেখবেন যে মার্কেটের ডাইভারজেন্ট ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে, তখন আপনি ট্রেড অফ করে দিতে পারেন। কেন দিতে পারেন? ফর কনসলিডেশন। এইটার পিছনে আর একটু রিজন আছে, সেটাও আমি একটু দেখায় রাখি, তাহলে ইজি হবে ফর ইউ। দেখেন, লাইক ধরেন আমি এই জায়গা থেকে ট্রেড রান করছি। বড় ট্রেডে আমি কি করি মূলত, মাঝে মধ্যে, নট অলওয়েজ, আমি এখান থেকে ট্রেড রান করছি, আমার এক্সপেকটেশন ধরেন এই পর্যন্ত। এবার এইখান থেকে এই পর্যন্ত আমার টার্গেট, আমার টার্গেট হইল $500। আমি $500 আগে বের হয়ে যেতে পারি। এবার এই মোমেন্টামে আসা পর্যন্ত, যখনই কোনো মার্কেট এইখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত আসছে, লাইক ধরেন আমি এইখানে $300 প্রফিট করে ফেলছি অলরেডি, 300 প্রফিট। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি জানি এত বড় বাইংয়ের পরে উই নিড কনসলিডেশন। 300 যে প্রফিট করছি, যদি আমি কনসলিডেশনে 50%ও ধরি, তাইলেও এইখান থেকে এই পর্যন্ত এই 50%-এর প্রাইস 150-তে চলে আসবে। কততে চলে আসবে? 150-তে চলে আসবে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত $300 যদি ইউজ করতে যাই, প্রফিট করতে যাই, আমার লট সাইজ ইউজ করতে হবে মাত্র 1 লট। 1 লটে বিটিসিতে আমার কাটবে কত? $16, তাই না? এবার এই $16 1 লটের একটা ট্রেড, 1 লটের এইখান থেকে $3000 প্রফিট হবে। 1 লট না, 0.5 লট ধরেন আপনি, $8 আপনার ব্রোকার ফি লাগবে এই ট্রেডটা রান করতে। বাট আপনি এই কনসলিডেশনে যদি বের হয়ে যাইতে পারেন, যেটা মুভ নিলে $150 লস হয়ে যেত আপনার, এই যে এইখান থেকে ফর কনসলিডেশন লেখা দেই, ফর কনসলিডেশন লস 150। এবার এই পর্যন্ত মার্কেট আসলে কনসলিডেশনের জন্য আপনার $150 লস দেখাবে, যেখানে আপনি $300 প্রফিট দেখাইছিলেন, এখন $150 প্রফিট দেখাবে। তাহলে আপনি কি করতে পারেন? আপনি এখানে বের হয়ে যান। টার্গেট আপনার এইটা সমস্যা নেই, আপনি যদি জাস্ট এইখানে বের হয়ে যাইতে পারেন, বা একটু নিচে লাইক 250 নিয়েও যদি বের হয়ে যান, বিকজ এইটা প্যাটার্ন, 250 নিয়ে যদি বের হন, আপনার কাছে আছে কত? $250। নতুন কইরা আফটার কনসলিডেশন যদি এইখানে ট্রেড নিতে পারেন 0.5-এ বা 0.6-এ বা 0.3-তে, হবে কি জানেন? হয়তো আপনার বেশি $8 খরচ হইতে পারে, বাট এটার এগেনস্টে কিন্তু আপনি এখানে $300 না $250 প্রফিট বুক করলে আপনি $100 অলরেডি প্রফিট করতেন। যেখানে কনসলিডেশনে আসলে আপনার লাগবে $150 প্রফিট দেখাবে, সেখানে এখান থেকে বের হয়ে যেতে পারলে কিন্তু আপনি $250 বুক করে ফেলছেন অর্ডার। আফটার কনসলিডেশন আপনি যখন আবার ট্রেড নেবেন, তখন কি হবে? এইখান থেকে মার্কেটে এই পর্যন্ত মুভ করতে গেলে কিন্তু আপনি আবার প্রফিট করবেন $150 থ্রু দ্য $8, বিকজ আপনি $8-এর মাধ্যমে যে ট্রেডটা রান করছেন, এটার মাধ্যমে আপনি আরও $150 প্রফিট করতেছেন। তার মানে এইখান থেকে আপনি বাঁচায় ফেললেন $100, অ্যান্ড এইখান থেকে আবার ট্রেড নিয়ে $150 বানাইলেন, $250 আপনি প্রফিট করছেন। এইখানে $8 তো এমনিই কাটছে আপনার, সেকেন্ড টাইম জাস্ট $8-এর জন্য আর একটু বেটার সাইকোলজি খাটাইতে পারার কারণে আপনি এখানে মোটামুটি $8-এর মতন প্রফিট করে ফেলতে পারছেন, $250 মতন প্রফিট করে ফেলতে পারছেন। বুঝাইতে পারি নাই? এখানে কনসলিডেশনের জন্য যদি মার্কেট আসে, আপনার প্রফিট হইতো $150, সেইখানে আপনি এখানে 250 নিয়ে বের হয়ে গেছেন, তাহলে এখানে আপনি $100 বাঁচায় ফেলছেন, অ্যান্ড এইখান থেকে আবার ট্রেড নেওয়ার কারণে আপনি এই $150 বুক করতে পারছেন। জাস্ট এই কনসলিডেশনের লসটায় আপনি নিজেরে ঢুকান নাই। এটা কখন করবেন? যখন মার্কেটের ডিরেকশন আইডেন্টিফাই করতে পারবেন, অ্যান্ড এটা করার জন্য আপনার বেটার এক্সপিরিয়েন্স লাগবে, এটা সবার থাকে না। সো আগে বিল্ড ইয়োর সেলফ, তারপর জাস্ট দেখাই দিলাম এটা, এগুলো মানি ম্যানেজমেন্টের হ্যাক।
অনেক সময় আমরা অনেক বড় ট্রেড রান করি, লাইক আমি তো 10-15 লটের ট্রেড ইজিলি নর্মালি রান করি। সো আমার $30,000 যদি টার্গেট থাকে, লাইক এখান থেকে ধরেন আমার $30,000 টার্গেট, মার্কেট মুভ দিছে, আমি দেখতেছি যে দেয়ার ইজ আ মাইনর রিজেকশন এরিয়া, এখানে কোনো এরিয়া আছে, টার্গেট 30,000, 15,000, 16,000-এর মতন হয়েছে, আই কুইট দ্য ট্রেড, আমি এখান থেকে বের হয়ে যাই, বিকজ এগ্রেসিভ লটে ট্রেড করতেছি। আফটার কনসলিডেশন আবার এন্ট্রি নেই, বাট এগুলোর জন্য আসলে সাহস লাগে, প্রসেস লাগে, তাছাড়া হয় না। এবার এই জায়গাতে আমার প্রফিট হবেই, অ্যান্ড এইখান থেকেও আমি বাঁচায় ফেলছি অনেক। সেটা কখন হয়? যখন মার্কেটের জোন থাকে, আপনার ঝামেলা মনে হয় যে এইখান থেকে তো মার্কেট রিজেকশন আসতে পারে, কুইট দ্য ট্রেড। যখনই আপনার মনে হবে এখান থেকে রিজেকশন আসতে পারে, ট্রেড অফ করে দেন, নো প্রবলেম। বিকজ কে জানে এই রিজেকশন যদি আপনার এই পুরো ট্রেড লস করায় দেয়, আপনার এক কথায় ইমোশনলেস হয়ে যেতে হবে ভাই। এটা আমার ভাষায় আমি বলি জিরো ইমোশন রুলস। আপনি অনেক বেশি ইমোশনাল রিয়্যাক্ট করতে পারবেন না, তাহলে ফাইসা যাবেন। ট্রেডিং অনেক 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 হার্ড জিনিস, আবার অনেক ইজি জিনিস। আমার মনে হয় ভাই আমি এত পরিমাণে ব্যথা হয়েছি, আমি আমার মনে হয় যে আমি আমার জীবনের সব থেকে কাছের মানুষটা মরে গেল, আমি জাস্ট 2 থেকে 3 মিনিট জাস্ট একটা চিৎকার দেওয়া, কান্না করে শেষ। বিকজ আমি নিজের উপরে এতটুকু কাবু নিয়ে আসতে পারছি। যেই মানুষ 15,000, 20,000, ভাই আমি জন্মগত বড় লোক হইতাম, আমি 100 কোটি টাকার মালিক থাকতাম, তাইলে ডিফারেন্ট। 4-5 হাজার টাকায় চাকরি করছি আমি 1 মাস, সেই মানুষটার যখন 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকার ফ্লাকচুয়েশন দেখে, ওই ইমোশনলেস এমনিতেই হয়ে যাবে। সো এই সেম জিনিস আপনারও হইতে হবে। আপনি রিয়াক্ট করতেছেন প্রসেসে, ডিসিপ্লিনে, নট মুড। বেশিরভাগ মানুষ মুডের উপরে ডিপেন্ড করে, যে আমার মনে হচ্ছে এটা, আপনার মনে হচ্ছে এটা চলে না। যদি একটু প্যারা মনে হয় যে এখান থেকে ঝামেলা আসবে, বের হয়ে যান। এই সেম জিনিসগুলো এইসব জায়গায় বহুত হয়েছে, এইসব জায়গায় বহুত হয়েছে। এখান থেকে ট্রেড নিছেন, এটা টার্গেট, বের হয়ে যদি যাইতে পারেন, এখান থেকে আবার ট্রেড নিতে পারেন। বাট এটা সবসময় করবেন না, মাঝে মধ্যে যখন বেটার আইডেন্টিফিকেশন পাবেন তখন। লাইক এইখান থেকে যদি আপনি কোনো ট্রেড নেন, আমি দেখানোর জন্য বলতেছি, এখান থেকে যদি আপনার কোনো ট্রেড থাকে, টার্গেট যদি আপনার এই পর্যন্ত থাকে, বা এখান থেকে যদি আপনি কোনো ট্রেড নেন, এই ফেয়ার ভ্যালু যদি আপনার টার্গেট থাকে, আপনি এইখানে আসলে বের হয়ে যাইতেই পারেন, দেয়ার ইজ আ লট অফ রিজেকশন অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ, নিচের থেকে আবার এন্ট্রি নেন। বাট এটা নট অলওয়েজ করবেন, আমি জাস্ট দেখানোর জন্য বললাম, যাতে আপনি ম্যানিপুলেট করতে পারেন ভ্যালিডলি। ওকে, এবার দেখেন এই জায়গায় মার্কেট কিন্তু নিয়ে নিছে কনসলিডেশন, যেখানে আপনি মাইনর সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারতেন, আপনি এবার বের হয়ে যেতে পারবেন। এই জিনিস সবসময় মনে রাখবেন, বাই ফ্রম লো, সেল ফ্রম হাই, বাইচা যাবেন। জাস্ট নিচের থেকে বাই করতে যদি পারেন, আর উপরের থেকে যদি সেল করতে পারেন, বাইচা যাবেন। এই মাঝখানের কনফ্লিকশনে আটকায়েন না, বিকজ এই মার্কেট আরও একবার এই টাইপের ক্রিয়েট করে এদের সুইপ করতে পারে, আবার এই মার্কেট এইখান থেকে নিচে চলে যেতে পারে। দেয়ার ইজ নো শিওরিটি, কোনো শিওরিটি নেই, কেউ বলতে পারবে না এখানে কী হবে। বাট হ্যাঁ, এইটা যদি একটা মার্কেট হয়, আর এইটা যদি কোনো সাপোর্ট লেভেল হয়, এটা যদি কোনো রেজিস্ট্যান্স লেভেল হয়, আমি 100 বারের ভিতরে 70 বার বলতে পারবো এখানে কী হবে, 70 বার বলতে পারবো এখানে কী হবে। বাট এই সেম জিনিস যদি মাঝখানে থাকে, এইখানে যদি থাকে, আমার মনে হয় আমি 10 বার বললে একবারও ঠিক হইব কিনা আমার সন্দেহ আছে। বিকজ মার্কেট কোন দিন, কোন সময়, কোন দিকে মুভ করবে এটা আমি জানি না ভাই। কিন্তু এই জোনে যদি মার্কেট থাকে, এতটুক জানি এখান থেকে একবার ঢুকাইলে সেকেন্ড টাইম আমি একটু হইলেও এন্ট্রি পাবো, থার্ড টাইম তো পাবোই। বাট এই জায়গায় আই ডোন্ট নো এনিথিং, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না এখানে কি হবে। বুঝছেন? আশা করি বুঝছেন ইনশাআল্লাহ। কোনো ধরনের ঝয়ঝামেলা হবে না, একটু প্র্যাকটিস করেন বেটারভাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। দোয়া করি ভাই আপনাদের জন্য, আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আরও সুস্থ করে দেয়। থ্যাংক ইউ।